ডিএসপি ম্যাডাম ডিউটিতে যাচ্ছিলেন। হঠাৎ এক গর্ভবতী মহিলা গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আচমকা ব্রেক কষতে হয়। এরপর ডিএসপি ম্যাডাম ওই মহিলার থেকে যা জানতে পারলেন সেটা শুনলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। পুরো ঘটনা জানতে হলে ভিডিওটি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। বিকেল 4:30, রাস্তায় ভিড় নেই বললেই চলে। ডিএসপি অনুরাধা নিজের সরকারি গাড়িতে যাচ্ছিলেন থানার দিকে। গাড়িটা ধীরে চলছিল, কারণ সামনে রাস্তার বাঁকে একটু কাজ চলছিল। হঠাৎ সামনের দিক থেকে একজন মহিলা পেটে হাত রেখে টলমল পায়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল। ড্রাইভার ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল। ডিএসপি ম্যাডামের চোখে সন্দেহের ভাব। এই মহিলা গাড়ির সামনে কেন, আর সাথে এই ছোট্ট মেয়ে? নিজের মনে ভাবলেন তিনি গাড়ির দরজা খুলে নেমে এলেন। রাস্তায় গাড়ির সামনে দাঁড়ানো সেই মহিলা প্রায় 7 মাসের গর্ভবতী বলেই মনে হচ্ছে। পরনে সাদা গোলাপি একটা সালোয়ার কামিজ, ধুলোবালি মাখা, মুখে হাওয়ায় শুকিয়ে যাওয়া চোখের জল, আর এক ধরনের অসহায়তা। তার ডানাতে একটা ছোট্ট মেয়ের হাত ধরা। বয়স 7 কি 8 হবে। মেয়েটার চোখ বড় বড়, কাঁধে একটা ছেঁড়া স্কুল ব্যাগ, আর মুখটা যেন কেমন ভয় পেয়ে আছে। ডিএসপি ম্যাডাম ধীরে ধীরে এগিয়ে গেলেন তাদের দিকে। কি ব্যাপার, মাঝ রাস্তায় দাঁড়িয়েছো কেন? কোথা থেকে এসেছো? তার গলায় ছিল একসঙ্গে কঠোরতা আর সহানুভূতি। মহিলাটি প্রথমে কিছু বলতে পারছিল না। সে একবার নিজের পেটের উপর হাত রাখল, আর একবার মেয়েটাকে নিজের বুকের দিকে টেনে নিল। ডিএসপি ম্যাডাম এবার তার চোখে চোখ রাখলেন। আপনি কষ্টে আছেন বুঝতে পারছি, কিন্তু আগে স্পষ্ট করে বলুন কি হয়েছে। ভয় পাবেন না, আমি পুলিশ, আপনার পাশে আছি। মহিলা এবার কাঁপা গলায় বলল, ম্যাডাম, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। কি করব ভেবে না পেয়ে তাই আপনার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়লাম। কিন্তু আমার মেয়ে, ওর সামনে আর কিছু খারাপ হতে দিতে পারি না। মেয়েটি তখনও তার মায়ের হাত ধরে আছে শক্ত করে। একবার ডিএসপি ম্যাডামের দিকে তাকাচ্ছে, একবার মাটির দিকে। তার চোখে এক নীরব কান্না লুকানো। ডিএসপি ম্যাডাম এবার আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি একটু নিচু হয়ে মেয়েটির চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? মেয়েটি আস্তে করে বলল, পূজা। পূজা, তোমার মা কি তোমাকে নিয়ে কোথাও যেতে চাইছিল? মহিলাটি এবার 2 হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করলো। আমার কোনো জায়গা নেই ম্যাডাম, কেউ নেই। বাড়ি, স্বামী, পরিবার, কেউ আর আমাদের চায় না। ডিএসপি ম্যাডাম এক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, আগে বসুন গাড়িতে, আপনাকে কিছু জিজ্ঞেস করব। ভয় পাবেন না, আমি আছি। তিনি ড্রাইভারকে নির্দেশ দিলেন, সামনে একটা নিরিবিলি জায়গায় গাড়ি দাঁড় করাও, আমি কথা বলবো এদের সঙ্গে। গাড়ি চলল। রাস্তার পাশের এক নির্জন পার্কিং এলাকায় গাড়ি দাঁড় করানো হলো। ডিএসপি ম্যাডাম পেছনের সিটে বসতে বললেন গর্ভবতী মহিলা ও পূজাকে। তারপর জল দিতে বললেন ড্রাইভারকে। গর্ভবতী মহিলাটি একটু জল খেয়ে ধীরে ধীরে মাথা তুললেন। এবার বলুন, আপনার নাম কি? ঠিক কী ঘটেছে? আমি চাই আপনি সবটা খুলে বলুন আমাকে, যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারি। মহিলা কাঁপা গলায় বললেন, ম্যাডাম, আমার নাম পার্বতী। তারপর ধীরে ধীরে বলতে শুরু করে। তার কণ্ঠে একরাশ কষ্ট আর অনুশোচনা। ম্যাডাম, ফেসবুকে আলাপ হয়েছিল এক ছেলের সঙ্গে, নাম ছিল সম্রাট। কথাবার্তা হতে হতে কখন যেন একটা টান তৈরি হয়। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু ধীরে ধীরে ওর প্রতি একটা আলাদা অনুভব জন্ম নেয়। একদিন বাড়িতে বলি ওর কথা, বিয়ে করতে চাই বলি। বাবা মা খুব রেগে যান, বলে ওকে তো চেনো না, জানো না, এসব ফেসবুক প্রেম, না এসব হয় না। তারা বলে ভালো ঘরে বিয়ে দেব তোমায়। চোখের জল চলে আসে পার্বতীর। কিন্তু আমি পাগল ছিলাম ম্যাডাম। সেই রাতে সব ফেলে পালিয়ে যাই, গিয়ে বিয়ে করি সম্রাটকে। প্রথম সব স্বপ্নের মতো ছিল। শ্বশুরবাড়ির সবাই খুব ভালো ছিল। সম্রাট আমায় চোখে হারাতো। ভালো চাকরি ছিল ওর, ভালো মাইনে। মনে হয়েছিল সত্যি বুঝি সুখের গল্প শুরু হয়েছে। একটু থেমে নিঃশ্বাস নেয় পার্বতী। কিন্তু হঠাৎ একদিন সম্রাট চাকরি হারায়। প্রথমে চুপচাপ হয়ে যায়, তারপর বদলে যেতে থাকে। রাগ, দুঃখ, অসহায়তা সব যেন আমার উপর ফেলে দিতে শুরু করে। কথায় কথায় চেঁচামেচি, মারধর। আমি কিছু বললেই বলে, তুই তো আমার জন্য অপয়া। শ্বশুর শাশুড়িও মুখ ফিরিয়ে নেয়। এই মেয়েটাকেই ঘরে এনেছিস বলে আজ তোর এই দশা। পার্বতীর গলাটা কেঁপে ওঠে। প্রথমে ভেবেছিলাম সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে, কিন্তু দিন গড়িয়ে কষ্টই বাড়ে। ভালোবাসার নাম নিয়ে যে পথে হাঁটতে শুরু করেছিলাম
সেখানে আজ শুধু অন্ধকার। তারপর বিয়ে হওয়ার 3 বছর পর আমার জীবনে আসলো এক নতুন আলো, আমার মেয়ে পূজা। ম্যাডাম, আপনি বলুন, ছেলে বা মেয়ে হওয়া কি আমার হাতে? কিন্তু তাও আমার দোষী ধরল সবাই, বলল মেয়ে জন্মালো তাই তো দুর্দিন যাচ্ছে। সম্রাট আগের চেয়েও রূঢ় হয়ে উঠল। শ্বশুর শাশুড়ির মুখেও শুধু কটূক্তি। পূজাকে কোলে নিয়ে কাঁদতাম চুপি চুপি। জানেন ম্যাডাম, মা হওয়ার আনন্দটা ঠিকমতো টের পাওয়ার আগেই বুঝে গেছিলাম এই ঘরে আমাদের কারোর জন্যই কোনো ভালোবাসা নেই। গলার স্বর কেঁপে ওঠে পার্বতীর। দেখতে দেখতে পূজা 7 বছরে পা দিল। আর তারপর একদিন সম্রাট বলল, আর একটা বাচ্চা চাই। প্রথমে আমি না করলেও মানসিক অত্যাচারে বাধ্য হয়ে রাজি হই, কিন্তু শুরুতেই ও জানিয়ে দিল এবারও যদি মেয়ে হয় তবে তোদের ঘর ছাড়া করব। শ্বশুর শাশুড়িও সেই একই কথা বলতো। ডিএসপি ম্যাডামের চোখ ভিজে ওঠে। পাশে থাকা কনস্টেবল মুখ নামিয়ে ফেলে। ম্যাডাম, রাতে ঘুমোতে পারতাম না। সবসময় ভাবতাম যদি আবার মেয়ে হয় আমার পূজার কি হবে। তখনই ঠিক করি এবার আর নয়, আমার সন্তানেরা যেন এই অন্ধকার না দেখে। সেই জন্যই আজ সকালেই সব গুছিয়ে বেরিয়ে পড়ি। কোথায় যাব জানতাম না, শুধু চাই ওদের একটা সম্মানের জীবন হোক। সবটা বলে চুপ করে যায় পার্বতী। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, তার কাঁধটা কাঁপছে। ডিএসপি অনুরাধা ধীরে ধীরে তার কাঁধে হাত রাখলেন, কণ্ঠে এক আশ্বস্ত ভরসা। তুমি খুব সাহসী পার্বতী। আজ তুমি যা করেছো সেটা অনেকেই পারে না। সমাজে এখনও এমন মা আছে যারা মুখ বুজে অত্যাচার সহ্য করে যায়, কিন্তু তুমি সেই বেড়াজাল ভেঙেছ। তোমার স্বামী আর তার পরিবারকে আইনের আওতায় আনা হবে। নারী আর শিশুর উপর অত্যাচার আর সহ্য করা হবে না। তখনই ডিএসপি ম্যাডাম পার্বতীকে মৃদু কণ্ঠে বললেন, পার্বতী, তোমার বাড়ি চিনে আমাকে নিয়ে যেতে পারবে? পার্বতী একটু সংকোচ করল, চোখে ভয় ছিল। কিছুটা চুপ করে থাকলো, তারপর স্বাভাবিক হতে চেষ্টা করে বলল, ম্যাডাম, তবে ওটা একটা বস্তি, খুবই নোংরা জায়গা। আপনি ওখানে যাবেন? ডিএসপি ম্যাডাম ধীরে ধীরে তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, ভয় পেও না পার্বতী, আমাদের কোনো জায়গার বাধা নেই। আমরা তো পুলিশের অংশ, মানুষের জন্য কাজ করতে এসেছি। কোনো অসহায় মানুষকে সাহায্য করার জন্য আমরা আছি, যেখানে থাকুক না কেন। পার্বতী খানিকটা আশ্বস্ত হয়ে একটুখানি হাসলেন। ঠিক আছে ম্যাডাম। গাড়ি গতি বাড়িয়ে একটা সরু গলি দিয়ে চলে গেল। পূজা মায়ের কোলে ঘুমাচ্ছিল। গাড়ি থেমে যায় একটা সরু নোংরা গলির মুখে। আশেপাশের বস্তির ঘিঞ্জি পরিবেশ, টিনের চাল, প্লাস্টিক টাঙানো ঘর আর উঁচু নিচু রাস্তা। ডিএসপি অনুরাধা জানালার কাঁচ নামিয়ে বললেন, এই তো তোমার গলি। পার্বতী একটু সংকোচ নিয়ে মাথা নাড়ল। হ্যাঁ ম্যাডাম, ওটাই, কিন্তু এটা খুব একটা ভালো জায়গা নয়। ডিএসপি ম্যাডাম ওর কথা কেটে দিয়ে আবার বললেন, শোনো পার্বতী, আমরা পুলিশ, মানুষের পাশে দাঁড়াতেই তো এই পোশাকটা পরেছি। যে জায়গায় অন্যরা যায় না সেখানেই তো আমাদের যেতে হয়। ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে। পার্বতীর চোখে জল চলে এলো। সে চুপচাপ মাথা নাড়ল। গাড়ি থেকে দুজনে নামলো। ডিএসপি ম্যাডাম একবার চারপাশে তাকালেন আর তারপরে বললেন, চলো এখন তোমার শ্বশুর বাড়ি। তারা হাঁটতে লাগলো সংকীর্ণ গলি দিয়ে। ডাস্টবিনের পাশে জমে থাকা জল, কারো ঘরের জানালায় শুকোতে দেওয়া জামা কাপড়, কাদা জলে পা ডুবিয়ে এক একটা ধাপ এগিয়ে যাচ্ছিল তারা। অবশেষে তারা বাড়ির দরজায় পৌঁছালো। ডিএসপি অনুরাধা কলিং বেল টিপলেন। কিছুক্ষণ পর দরজা খুলল। শ্বশুরমশাই দরজার ফাঁক দিয়ে প্রথমে পার্বতীকে দেখে থমকে গেলেন। তারপর ডিএসপি ম্যাডামের ইউনিফর্ম দেখে চোখ কুঁচকে উঠল। তোমরা এখানে কেন? ভয়ে কাঁপা কণ্ঠে বললেন তিনি। ডিএসপি অনুরাধা একদম শান্ত কণ্ঠে বললেন, আমরা এসেছি পার্বতীর নিরাপত্তার জন্য। এই বাড়িতে একজন গর্ভবতী মহিলার উপর যে মানসিক ও শারীরিক নির্যাতন চলছিল তা আজই শেষ হবে। আইন তার কাজ করবে। শ্বশুরমশাই মুহূর্তে ভিতরে ছুটে গিয়ে চিৎকার করে বললেন, সম্রাট, ওরে সম্রাট, পুলিশ তোর বউরে নিয়ে এসেছে। ভিতর থেকে সম্রাট ছুটে এলো। পুলিশ দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। ডিএসপি অনুরাধা এগিয়ে সে কঠিন গলায় বললেন, মিস্টার সম্রাট, আপনার স্ত্রীর অভিযোগ অনুযায়ী তাকে শারীরিক ও মানসিকভাবে আপনি এবং আপনার পরিবার যা করেছেন সেটা খুবই গুরুতর। এই কাজের জন্য আপনাদের জেল পর্যন্ত হতে পারে।
আজ না হয় কাল, কিন্তু আইন কাউকে ছাড় দেয় না। এবারে ডিএসপি ম্যাডাম চোখ তুলে পার্বতীর শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, আপনি তো নিজেও একজন মা, একজন নারী, তাহলে কিভাবে পারেন আরেকটা মেয়েকে, নিজের ঘরের বৌমাকে এতটা কষ্ট দিতে? শুধু মেয়ে হয়েছে বলে তাকে এইভাবে দিনের পর দিন অপমান আর অত্যাচার করেছেন। একটা নারী হয়ে নারীর এই যন্ত্রণাটা আপনি বোঝেন না? আপনার তো উচিত ছিল পার্বতীর পাশে দাঁড়ানো, তাকে আগলে রাখা, কিন্তু আপনি কি করলেন? একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ডিএসপি অনুরাধা বললেন, আপনারা শুধু তাকে একজন বউ হিসেবে দেখেছেন, মানুষ হিসেবে কখনো দেখেননি। আর আজ সে একাই দাঁড়িয়ে নিজের জন্য লড়ছে। এই ঘরে থেকে শুধু কষ্ট আর অপমান পেয়েছে, কিন্তু এখন সে একা নয়, এখন আইনের হাত তার পাশে আছে। পাশেই দাঁড়ানো পার্বতী এবার ধীরে ধীরে বলল, আমি কারো ক্ষতি চাই না ম্যাডাম, শুধু একটু ভালোবাসা, একটু সম্মান চেয়েছিলাম। তখনই পার্বতী আচমকা হাত জোড় করে আবার বলল, ম্যাডাম আমি চাই না ওদের জেলে দিন, তাহলে আমি আবার একা হয়ে যাব। আমি শুধু একটা পরিবার চেয়েছিলাম, যেখানে একজন মা থাকবে, একজন বাবা থাকবে, আর আমার স্বামীটা থাকবে, যাকে বলে একটা পরিবার। এই কথা শুনে সম্রাটের চোখ ভিজে যায়। সে এগিয়ে এসে পার্বতীকে জড়িয়ে ধরে, তুমি আমাদের এত ভালোবাসো, অথচ আমরা তো কখনো সেটা বোঝার চেষ্টা করিনি। শ্বশুর মশাইও সামনে এগিয়ে এসে বললেন, মা আমরাও ভুল করেছি, তুই যদি একটা সুযোগ দিস আমরা সব ঠিক করে নেব। তারপর শ্বশুরমশাই পূজাকে কোলে তুলে আদর করে বললেন, আজ থেকে তুই শুধু এই পরিবারের মেয়ে না, তুই আমাদের ঘরের গর্ব, আমাদের ছোট রানী। ডিএসপি ম্যাডাম একটু চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর দৃঢ় কণ্ঠে বললেন, এই সমাজে বদল আনতে গেলে সেটা শুরুটা হতে হবে নিজের ঘর থেকেই। আমি এখন যাচ্ছি, কিন্তু মনে রাখবেন, এরপর যদি একটা অভিযোগ আসে আমি আর কোনো দয়া দেখাবো না। তখন আইন নিজের কাজ করবে, আর আমি এক মুহূর্ত দেরি করব না। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, আর চোখে এক অদৃশ্য হুঁশিয়ারি। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। পার্বতীর চোখ ভিজে গেল, কিন্তু মুখে ফুটে উঠল এক টুকরো শান্তির হাসি। 3 মাস পর একটি ছোট্ট ছেলে ঘুমিয়ে আছে পার্বতীর কোলে, পাশে বসে আছে সম্রাট, পার্বতীর কাঁধে ওর হাত। দেওয়ালে ঝুলছে একটা পারিবারিক ছবি, সম্রাট, পার্বতীর দুটো বাচ্চা, আর শ্বশুর শাশুড়ি সবাই মিলে হাসছে। সেই ছবির নিচে ছোট একটা কাগজে লেখা, ভালোবাসা শুরু হয় বোঝাপড়া থেকে, আর বোঝাপড়া জন্মায় সাহস থেকে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ডিএসপি ম্যাডামকে একটা লাইক তো করতেই পারো, আর গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ, ভালো থাকবেন।